টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো বাংলাদেশের শ্রম বাজারে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব কি সেই বিষয়ে। 11 দিনে গড়ালো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, যা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর তাতে জিসিসি দেশগুলোতে ফ্লাইট বন্ধ ও নিরাপত্তাহীনতায় নতুন কর্মী পাঠানো ব্যাহত হচ্ছে বাংলাদেশে। অনেক প্রবাসী কর্মী আছেন চাকরি হারানোর ঝুঁকিতে, যা রেমিটেন্স প্রবাহ কমার শঙ্কাও তৈরি করেছে। যুদ্ধ স্থায়ী হলে দেশের শ্রম বাজারে এর প্রভাব কি সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ধন্যবাদ, আপনাকেও স্বাগত। শুরুতে আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে হামলা ইরানের ওপর এবং এর ফলে যে যুদ্ধ, সেই যুদ্ধের গতি প্রকৃতি আপনি এখন কোন দিকে দেখছেন এবং এর পরিণতি আপনি কি মনে করছেন হতে পারে? যদি শেষের অংশটা দিয়ে শুরু করি, যে পরিণতি, এখন এখানে এক ধরনের বিপর্যয়, মানবিক বিপর্যয় যদি আমরা বলি, বিশেষ করে যেসব জায়গায় আক্রমণ হচ্ছে সেখানে যে সাধারণ নাগরিকরা আছেন, শিশু আছে, নারী পুরুষ সকলে মারা যাচ্ছে। এবং দুঃখজনক হলো যে কোনো কোনো জায়গায় বাংলাদেশিও তো আমরা প্রাণ হারিয়েছে। সেটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। আর এর বাইরে হচ্ছে যে গতি প্রকৃতি যদি বলেন, সেটা আহ, এক এক সময় এক এক দিকে মন নিচ্ছে। সত্যি কথা বলতে কি, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে চিন্তা করছেন এবং ইসরায়েলের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার নেতানিয়াহু তারা যেভাবে চিন্তা করছেন, সেটার ভিত্তিতেই কিন্তু এটার গতি প্রকৃতি যাচ্ছে। অন্যদিকে হচ্ছে ইরান। তো একদম সাম্প্রতিক যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এটুকু বোঝা যাচ্ছে যে ইরান যদিও সামরিক শক্তির দিক থেকে তারা তুলনামূলকভাবে কম শক্তি তাদের আহ, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ শক্তির কাছে, কিন্তু তারা দমে যেতে চায় না, অন্তত পরাজয় বরণের জায়গায় তারা যেতে চায় না। কাজে তারা বলা যাবে যে এক ধরনের হার্ড লাইন নিচ্ছে, কিন্তু কৌশলী হার্ড লাইন, স্ট্র্যাটেজিক হার্ড লাইন। তো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলা করে তাদের সমরাস্ত্র এখানে ক্ষতি সাধন করা খুব কঠিন তাদের। সেই জন্যই কিন্তু তারা আসলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যে হামলাগুলো চালাচ্ছে, বলছে যদিও যে তারা চেষ্টা করছে মার্কিন স্থাপনা বা ইসরায়েলি স্থাপনাকে আক্রমণ করতে, কিন্তু তাতে করে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি তো হচ্ছে। এবং বিশেষ করে যখন তারা ইরানে তাদের নতুন সুপ্রিম লিডার নির্বাচন করেছে, বোঝা যাচ্ছে যে তিনি তার বাবার ধারাতেই চলবেন, কাজে একটা হার্ড লাইন অবস্থান নেবেন। কাজেই সেই দিক থেকে চিন্তা করলে যে ইরান তাদের দিক থেকে খুব দ্রুত এখন আলোচনায় বসা বা এখানে পরাজয় বরণের জায়গায় যাবে না। একই দিক থেকে যেহেতু আক্রমণটা শুরু হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের দিক থেকে, তারাও সেভাবে নতি স্বীকার করবে না। তবে একদম আজকে যখন কথা বলছি আপনার সাথে, তখনকার বা আজকের কয়েক ঘন্টা আগের এই দিনের পরিস্থিতি যদি আমরা চিন্তা করি, ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প এরকম একটা ধারণা দিয়েছেন যে এটা বেশি দিন দীর্ঘায়িত হবে না, তবে এই সপ্তাহের মধ্যেই শেষ হবে তা না। কিন্তু এটা একেবারে নিশ্চিতভাবে বলাও যাবে না। এখন তার চিন্তা ভাবনার জায়গাও কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প কখনো একবার বলেছেন যে তিনি রেজিম চেঞ্জ চান, বা তারা দেখতে চান এখানে সরকার পরিবর্তন, এবং সেখানে জানুয়ারি মাসে যে আন্দোলন হয়েছে সেটার ব্যাপারেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে এখন যদি সাধারণ জনগণ চায়, আমরা তাদেরকে সহায়তা করব। সেই দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না। অন্যদিকে তারা যদি বলে যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, দেখা যায় যে গত বছর যখন আক্রমণ করেছিল তখনই কিন্তু তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ইরানের অনেকখানি তারা হ্রাস করতে সক্ষম হয়েছে। সেটাও যে কতটা বাস্তব আমরা কিন্তু জানি না। যদি এরকম হয় যে ট্রাম্প বলেন যে আমাদের বিজয়ে আমরা ওদের যেসব ক্ষেপণাস্ত্র আছে এগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি, তাদের সামরিক শক্তিকে একেবারে নিঃশেষ করে দিয়েছি, তাহলে তারা বলতে পারেন যে আমাদের বিজয় হয়েছে, আমরা এখন থামছি। এখন তার মুখের কথার ভিত্তিতে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, বলতে পারি যে ঠিক আছে, হয়তো সপ্তাহখানেক, হয়তো 8-10 দিনের মধ্যে, কিন্তু এটা একেবারে নিশ্চিত ভাবে আসলে বলা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে যে এই সংকট, সেটার ফলে আসলে বিশ্বে এবং বাংলাদেশের মতো দেশ যাদের আসলে বিশাল সংখ্যক একটা শ্রম বাজার হচ্ছে মধ্যপ্রাচ্য, তো তার উপর কি প্রভাব পড়ছে? দেখুন, মধ্যপ্রাচ্যে যদি আমরা বলি যে আমাদের অফিসিয়াল যে শ্রম বাজার, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে বন্ধ। হ্যাঁ, আমাদের কোনো চুক্তি এই মুহূর্তে নাই, কিন্তু যেটা আছে যে মানুষের হিউম্যান নেটওয়ার্কের কারণে
এবং রিক্রুটিং এজেন্সি বলি বা সাধারণ মানুষ যারা অতীতে গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেকদিন ধরে আছে বা বিভিন্ন সময় তারা কাজ করে আবার দেশে এসেছে, এদের নিজস্ব উদ্যোগে কিন্তু আছে। আমরা যদি বলি যে সরকারি ভাবে উদ্যোগ কিন্তু তেমন কিছু একটা নেই। আমরা সাম্প্রতিক কালেও দেখলাম যে আরব আমিরাতে আমাদের যে বন্ধ শ্রম বাজার সেটা উন্মুক্ত করার ব্যাপারে একটা আহ্বান জানিয়েছে বর্তমান সরকার এবং পররাষ্ট্রমন্ত্রী। তো সেরকম ভাবে চিন্তা করলে আগে থেকেই, এই যুদ্ধের আগে থেকেই আহ শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারও সংকুচিত ছিল। এখন সেটার উপরে আরো একটা বড় চাপ এসে পড়লো এই যুদ্ধাবস্থা। সেখানে একটা হচ্ছে যে এখানে নতুন যারা যাওয়ার, অর্থাৎ ধরা যায় যে যারা এই বছর বা এই সময়টায় নতুন ভাবে আহ, যুক্ত হতে চাচ্ছিলেন শ্রমবাজারে, তাদের তাৎক্ষণিকভাবে তারা যুক্ত হতে পারছেন না বা পারবেন না, বিলম্বিত হচ্ছে বা বিলম্বিত হবে। আবার যারা ছুটিতে এসেছিলেন, আটকা পড়েছেন, তাদেরও কিছুটা বিলম্ব হবে। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে কিছু কিছু জায়গার মানুষকে হয়তো ফেরত আসতে হবে। এখন সরাসরি যদি এইসব দেশগুলো ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, আমরা যদি সরাসরি বলি যে সৌদি আরব এবং আরব আমিরাত যদি এখানে পাল্টাপাল্টি যুদ্ধ শুরু হয়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেখানে যে বাংলাদেশিরা আছে। আপাতত কিছু টার্গেটেড জায়গায় এখানে হামলা হচ্ছে ইরানের দিক থেকে, তাতে করে অন্তত জীবনের ঝুঁকিটা হয়তো সরাসরি পড়ছে না সবার উপরে, যদিও কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ প্রাণও হারিয়েছে বাংলাদেশিরা। কিন্তু বড় যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে রেমিটেন্সের উপরে। কারণ আমরা অলরেডি দেখছি যে তেলের দ্রব্যমূল্য কমছে বাড়ছে, অনেক বেড়ে গেছিল, 100-র উপরে, $100 উপরে পার ব্যারেল, এখন আজকে দেখলাম যে সেটা কিছুটা কমেছে। কিন্তু সেটার কারণে দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং যদি কাজের অনিশ্চয়তা হয়, বিশেষ করে আমাদের একটু মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশি যারা আছেন সবাই যে ফর্মাল সেক্টরে নিয়মিত চাকরি করছেন তা কিন্তু না। ছোট ব্যবসায় কাজ করছেন বা ছোটখাটো কোনো কাজ করছেন, অনেকে ইনফর্মাল সেক্টরে কাজ করছেন। এদের কিন্তু দেখা যেতে পারে যে নিয়মিত কাজ তারা পাচ্ছেন না। তখন তাদের যে মাসিক আয় ছিল সেইটা হয়তো কমে আসতে পারে। এখনো কমেছে কিনা আমরা সরাসরি বুঝতে পারছি না, কিন্তু সেটা হয়তো আগামী কয়েক মাসে এইটা হতে পারে। অর্থাৎ তাদের হাতে যে আয় আসতো, যে পরিমাণ রেমিটেন্স তারা পাঠাতেন, এইটা হয়তো কিছুটা কমে আসবে আগামী কয়েক মাসে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের যে তথ্য বলছে সেটি হচ্ছে যে গত 11 দিনে 367টি ফ্লাইট আসলে বাতিল হয়েছে, যেখানে প্রায় 45,000 যাত্রী ও প্রবাসী কর্মী কোনো না কোনো গন্তব্য দেশে যাওয়ার কথা। তো এটা আসলে আমাদের শ্রমবাজারে কি প্রভাব ফেলবে? এই বিলম্ব হওয়ার কারণে অনেকগুলো জায়গা আছে যারা নতুন ভাবে কাজে যোগদান করতে যাচ্ছেন, অথবা যাদের ছুটিতে এসেছিলেন তারা ফেরত যাবেন, তারা যদি সময় মতো কাজে যোগদান করতে না পারেন এবং এই বিলম্ব কারণে, তাহলে তাদের একটা অনিশ্চয়তা তৈরি হবে। আমরা এটুকু ধারণা করতে পারি যে এখানে তো যারা এখানে যদি যেতে না পারেন, এটা তাদের নিজেদের দোষে না। এটা একটা সার্বিক পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতির কারণে। কাজে সেখানে হয়তো দেখা যাবে যে তাদের এমপ্লয়াররা কিছুটা নমনীয় থাকবেন সেখানে, যাতে তারা সময় সেটাকে হয়তো একটা ফ্লেক্সিবল টাইমিং হয়তো তাদের থাকবে। কিন্তু এই যে ফ্লাইট গুলো বাতিল হয়েছে, এই ফ্লাইট গুলো নতুন করে নির্ধারণ করা, করে এগুলো এখানে রিস্কেডিউল করা, এইটার তো সময় লাগবে। এটা যত মানুষ আটকা পড়েছেন যেতে পারেননি, তারা সময় মতো তো যেতে পারবেন না। এখন সেখানে হয়তো বিভিন্ন ভাবে এটা মোকাবেলা করা যেতে পারে, সেটা চিন্তা ভাবনায় থাকতে পারে। প্রায়োরিটাইজ করা, তথ্য সংগ্রহ করা, যে কারা কোন সময় যোগদান করার কথা। কারো কারো ভিসার মেয়াদও শেষ হয়ে যেতে পারে। তো মোট কথা যে একটা অনিশ্চিত একটা জায়গা তৈরি হচ্ছে, সেখানে যেটা ধারণা করা যায় যে সকলে আহ এক ধরনের, যদি বলি যে আমরা যত দ্রুততম সময় সম্ভব, সবাই সেটা পারবেন না। কারো কারো ক্ষেত্রে হয়তো অনেক বিলম্ব হতে পারে। আর একটা বড় সংকট হচ্ছে যে আমাদের যারা শ্রমজীবী মানুষই মধ্যপ্রাচ্যে যান, অনেকেই ঢাকা শহরের বাসিন্দা নন, কিন্তু তাদের ফ্লাইট গুলো থাকে ঢাকা থেকে বা বড় শহর চট্টগ্রাম থেকে, অথবা কোনো কোনো ক্ষেত্রে সিলেট থেকে, বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা থেকে। কাজে ঢাকায় অনিশ্চিত একটা সময়ের জন্য, অনির্দিষ্টকালের জন্য তাদের অবস্থান করা কঠিন, এবং একটা মানসিক চাপও তাদের উপরে পড়বে। তারা হয়তো তাদের দেশের বাড়ি থেকে ছেড়ে বিদায় নিয়ে চলে এসেছেন যে 2-3 দিনের মধ্যে তারা যাবেন,
কিন্তু যারা বিশেষ করে ঢাকায় চলে এসেছেন তাদের পক্ষে এরকম প্রতিটা দিন হয়তো তারা চিন্তা করছেন যে আচ্ছা আগামীকাল বা আগামী দিনের মধ্যে হয়তো একটা ব্যবস্থা হবে, কিন্তু হচ্ছে না। এই অনিশ্চয়তা তাদের মধ্যে একটা হতাশা তৈরি করবে। আমরা লজিক্যালি বুঝতে পারি যে এটা হয়তো সাময়িক হবে। এখন সাময়িকটাই আসলে কতদিনের বোঝা মুশকিল। সাময়িক মানে 2-3 দিন হয়তো না, কয়েক সপ্তাহ হতে পারে, এবং 1 মাস 2 মাসও হতে পারে। সেক্ষেত্রে তাদের এটা মানসিক চাপ, অর্থনৈতিক চাপ বিভিন্ন ভাবে। অনেকে হয়তো এমন ভাবে তাদের পুঁজিগুলো রয়েছে, তারা যেভাবে ধার করে হোক যেভাবে হোক এই বিদেশ যাওয়ার জন্য যে লগ্নিটা করেছেন, তারা হয়তো মানে চিন্তা করেছেন যে আমি ইমিডিয়েটলি গিয়ে ওখানে কাজে যোগদান করব, বেতন পাওয়া শুরু করব। কিন্তু বিলম্ব হলে তার এখানে তো টাকা পয়সার উপরে তাদের আয় যেহেতু নেই, পরিবারের উপরেও কিন্তু একটা চাপ পড়বে। এবং পরিবারও কতটা সে দায়টা নিতে পারবে, কারণ তারা তো প্রস্তুত যে তার যে পরিবারের সদস্য এই 2-3 দিনের মধ্যেই কাজে যোগদান করছে বা 1 সপ্তাহের মধ্যেই। সেখানে অনিশ্চিত হয়ে গেলে এটা কিন্তু পরিবারের, বিশেষ করে যেহেতু তারা খুব সচ্ছল পরিবার হয়তো অনেকেই না, তাদের কিন্তু পারিবারিক জায়গাটা একটা সংকট তৈরি হবে। আরেকটা যেটা জরুরি ভাবার জন্য সেটা হচ্ছে যে রোজার মাস, সামনে ঈদ আসছে। এই যারা যেতে পারছেন না এবং ঈদের সময়ও যদি তারা যেতে না পারেন, এটা কিন্তু তাদের ঈদটা কিন্তু আসলে খুব ভালো যাবে না। আমি যদি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা তো দেখি আমাদের যে রেমিটেন্স আসে বছরে তার অন্তপক্ষে অর্ধেকই আসে জিসিসি যে 6টা দেশ সেসব থেকে। তো গত বছর যেটা এসেছিল এবছর তো আসলে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে একটা বড় ধরনের এই যুদ্ধের কারণে একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো সেটা আসলে রেমিটেন্সে কি প্রভাব ফেলবে, এবং রেমিটেন্সে যদি প্রভাব ফেলে সেটা অর্থনীতিতে আসলে কি চাপ তৈরি করবে? রেমিটেন্সের কম বেশি হওয়ার ব্যাপারটা কিন্তু আসলে খুব নিশ্চিত ভাবে বলা কঠিন। একটা উদাহরণ যদি আমরা দিই, যে আমরা যখন এই দীর্ঘ সময় যখন কোভিড ছিল, কোভিড এর সময় আমরা চিন্তা করলাম যে রেমিটেন্সে ধস পড়বে এবং অনেক মানুষকে তো ফেরত চলেও আসতে হলো। রেমিটেন্স কিন্তু কমেনি তেমন একটা। কাজে সেই জায়গা থেকে চিন্তা করলে এটার বিভিন্ন গবেষণার কাজ হয়েছে। দেখা গেছে যে অনেক সময় মানুষের সঞ্চয় যা থাকে, বিশেষ করে জরুরি অবস্থার ক্ষেত্রে, আহ, সে কষ্ট করে হলেও কোনো না কোনো ভাবে সেই জায়গা থেকে একটা এই জরুরি অবস্থা বা দুর্যোগের সময় সেটা মোকাবেলা করে। কাজেই এখানে এখন যদি তাদের আয় নিয়মিত না থাকে, নিয়মিত না হয়, তারপরেও যে রেমিটেন্স অনেক কমে যাবে সেটা নাও হতে পারে। এটা তারপরেও প্রেডিক্ট করা মুশকিল। এটা অর্থনীতিবিদরাও কিন্তু খুব সুনির্দিষ্ট ভাবে বলতে পারবেন না যে ট্রেন্ড হচ্ছে এই, এই কারণে এত পার্সেন্ট কমে যাবে, এটা বলা মুশকিল। কারণ মানুষের নিজস্ব একটা রেসিলিয়েন্স থাকে, তার একটা সহনশীলতার জায়গা, একটা স্থিতিস্থাপক ব্যবস্থা থাকে, যে কোনো মানুষেরই থাকে। কন্টিনজেন্সি প্ল্যান থাকে, প্ল্যান এ প্ল্যান বি বিভিন্ন রকম থাকে। তখন কিন্তু তাকে সেটার আশ্রয় নিতে হয়। তো সেই অনুযায়ী আমরা চিন্তা করতে পারি যে প্রথমে কয়েকটা মাস এটার একটা ধাক্কা যাবে, কিন্তু যদি আহ, এই যুদ্ধাবস্থা উন্নতি হয়, অর্থাৎ শান্তি ফিরে আসে মধ্যপ্রাচ্যে, তাহলে যেটা হবে যে যারা যোগদান করতে পারেননি বা যারা নিয়মিতভাবে কাজ করতে পারছেন না, আয় করতে পারছেন না, তারা সেটা আবার শুরু করবেন। কয়েকটা মাস আমাদের হয়তো রেমিটেন্স কম আসবে, তারপরে এটা আবার পিক আপ করবে। এমন না যে তখন মাল্টিপ্লাই করবে, হয়তো তখন দেখা যাবে যে যেটা সাধারণ ট্রেন্ড প্রতি মাসের, সেরকম হয়তো একটা আসবে। সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, এটা আর অনুমান করা যায় যে এই বছরের যে ওভারঅল রেমিটেন্স আসার কথা সেটা হয়তো কমে আসতে পারে। এখন সেটা কিছুটা ডিপেন্ড করবে, আমরা 11 দিনের কথা বলছি যে গেছে যুদ্ধ, আরো যদি এটা দীর্ঘায়িত হয়, আরো 11 দিন বা কয়েক সপ্তাহ চলে, তাহলে রেমিটেন্সের উপরে চাপটা বেশি পড়বে। এখনো অতটা না। আরেকটা হচ্ছে যে যদি তেলের যে সংকট, কারণ আমরা দেখছি যে ইরানের অয়েল রিফাইনারিতেও আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। এখন এভাবে যদি বিভিন্ন জায়গায় ইরানের পাল্টা হামলাতেও বিভিন্ন জায়গায় যদি তেল শোধনাগারের জায়গাগুলোতে আক্রমণ হয়, তাহলে এই যে তেলের মূল্য, দ্রব্যবৃদ্ধি যদি ক্রমহারে আরো বাড়তে থাকে, তাহলে কিন্তু এটার একটা দীর্ঘস্থায়ী জায়গা থাকবে। অর্থাৎ যদি এইটার এই তেলের মূল্যটা যদি একটা স্থিতিশীল অবস্থায় না আসে আগামী কয়েক সপ্তাহে, তাহলে রেমিটেন্সের উপরে এটার একটা শুধু প্রসারী প্রভাব পড়বে। এটা শুধু বাংলাদেশিদের জন্য না, মধ্যপ্রাচ্যের যেসব দেশের মানুষ কাজ করতে যান তাদের সকলেরই রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে হবে। সামগ্রিকভাবে আমাদের যে ওভারঅল রেমিটেন্স আসে, আমাদের যে অর্থনৈতিক রিজার্ভ থাকে,
সেখানে অন্তত রেমিটেন্সের মাধ্যমে যেটা আসে সেইটা হয়তো এই বছরের জন্য কিছুটা কম আসতে পারে। আপনার কাছে একটা শেষ প্রশ্ন। যুদ্ধ খুব দ্রুত আসলে একটি সমাধানের জায়গায় চলে আসলো। তো সেক্ষেত্রে যারা আসলে যেতে পারলো না বাংলাদেশ থেকে এই সময়টাতে, অনেকের হয়তো ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই লোকগুলোকে বিদেশে তাদের কর্মস্থলে পাঠানোর ক্ষেত্রে সরকারের এবং বেসরকারি যে খাত আছে বাইরা, তাদের কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন? তাৎক্ষণিকভাবে যেটা করা দরকার সেটা হচ্ছে যে একটা ডাটাবেস বা তালিকা তৈরি করা, যে যারা যেতে পারেননি, বিশেষ করে যারা বৈধভাবে যাচ্ছেন, তাদের তথ্য বাইরের রিক্রুটিং এজেন্সিরা সহ পিএমএটি মন্ত্রণালয়ের কাছে সেই তথ্যগুলো থাকবে। সেটার একটা ডাটাবেস তৈরি করা এবং তাদের অন্তত ওই ডিটেইলটুকু নিয়ে আসা, যে তাদের ফ্লাইট কবে ছিল, কবে তাদের যাওয়ার কথা, এবং কবে থেকে তারা এখানে আটকা পড়েছেন, এবং সেই অনুযায়ী একটা প্ল্যানিং এ যাওয়া। যে আহ, হতে পারে যে যাদের প্রথম দিকে ফ্লাইট তারা যেতে পারেননি তাদেরকে অগ্রাধিকার দেওয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিশেষ আবেদন করছেন কেউ, তার কোনো একটা জরুরি ব্যাপার তিনি যদি প্রমাণ করতে পারেন তার নিয়োগকর্তার দিক থেকে কোনো পত্র বা কোনো যোগাযোগের মাধ্যমে, যে তাকে আগে যাওয়ার ব্যবস্থাটা করা হোক। এক্ষেত্রে সিভিল এভিয়েশন অথরিটির সাথে একটা সমন্বয় করা দরকার হবে। যে এয়ারলাইন্স গুলোর মাধ্যমে বাংলাদেশিরা বিদেশে যান সেটা, এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিরাই পারবেন, কারণ তাদের নিজেদেরই রিক্রুটিং এজেন্সির সাথেই সম্পৃক্ত কিছু ট্রাভেল এজেন্সি থাকে, তারা হয়তো সেখানে সমন্বয় করতে পারবেন। কিন্তু সেই কোনো কোনো ক্ষেত্রে হয়তো এয়ারলাইন্স এর সাথে সেটা একটা সমন্বয় করতে হবে। এবং সেই ক্ষেত্রে এয়ারলাইন্স গুলো কতটা অগ্রাধিকার দেবেন সেটা তো বলা মুশকিল, কিন্তু সেখানে বাংলাদেশ সরকারকে একটা উদ্যোগ নিতে হবে। সেটা আসলে শুধু রিক্রুটিং এজেন্সি বা বাইরের উদ্যোগে হবে না, যে নেগোশিয়েট করা, যে কোনো কোনো ক্ষেত্রে, কারণ কমার্শিয়াল ফ্লাইট যদি হয় সেখানে কমার্শিয়াল প্যাসেঞ্জার, অনেক ধরনের প্যাসেঞ্জার থাকবেন আমাদের কর্মী ভাই বোনরা ছাড়াও। তো সেখানে একটা নেগোশিয়েট করতে হবে যে কত পার্সেন্ট সেটা আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে ভাবা যেতে পারে যে আমাদের যে ন্যাশনাল ক্যারিয়ার আছে, বাংলাদেশ বিমান অথবা প্রাইভেট এয়ারলাইন্স এরও যদি কোনো রকম সুযোগ থাকে, যে তারা সেরকম কোনো এক্সট্রা বা স্পেশাল ফ্লাইট ব্যবস্থা করতে পারবে। এইগুলোর পরিকল্পনা প্রস্তুতিটা এখনই নেওয়া উচিত। ধরা যাক আরো কয়েক সপ্তাহ সময় লাগলো এই অবস্থায় থেকে একটা মানে মোটামুটি একটা শান্তিপূর্ণ এবং বিমান চলাচলের একটা অবস্থা তৈরি হচ্ছে। এখনো কিন্তু আমরা দেখছি যে সীমিত হারে কোনো কোনো ফ্লাইট যাচ্ছে, কিন্তু যারা এই যে বিশাল সংখ্যক মানুষ যেতে পারেননি এদের একটা ব্যবস্থা করা, এটা একটা জায়গা। আরেকটা হচ্ছে যে দূতাবাসগুলোর সাথে যোগাযোগ করা। মধ্যপ্রাচ্যে যেসব দেশগুলোতে আমাদের বাংলাদেশি ভাই বোনরা বেশি আছেন, সেই দূতাবাসগুলো, বাংলাদেশে যে দূতাবাসগুলো আছে এবং ওইসব দেশে আমাদের যে দূতাবাস, সেখানেও তথ্যগুলো আগাম দেওয়া, যে এই যে তাদের ভিসার মেয়াদ মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অথবা সেটা রিক্রুটিং এজেন্সিদের কন্ট্যাক্টের মাধ্যমেও সম্ভব, তথ্যগুলো আদান প্রদান গুলো করা, যে এখানে যেন আমরা যারা এখানে আটকা পড়ে আছেন তাদেরকে তথ্যগুলো দেওয়া যায়। তথ্যটা ইম্পর্টেন্ট, কারণ সাধারণ মানুষ কিন্তু জানবেন না যে কখন কি হচ্ছে, তো কোথায় কোন নেগোসিয়েশন হচ্ছে সেগুলো মেসেজিং এর মাধ্যমে আমাদের বিভিন্ন ভাবে, এই ফোনের মাধ্যমে হোক, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং যেসব বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা আছেন বিভিন্ন দেশে, তাদের মাধ্যমে এই তথ্যগুলো ছড়িয়ে দেওয়া দরকার, যে আসলে পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, এবং আপনাদের শ্রোতাদেরকেও ধন্যবাদ।